নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সমাজবাদী পার্টি এবং উদ্ধব ঠাকরের পার্টি, এই দুটো পার্টির কাছে কি এই মুহূর্তে সরাসরি কংগ্রেসে যুক্ত হওয়া ছাড়া আর কোনো পথ বাকি নেই? অর্থাৎ তাদের পার্টি বাঁচাতে পারবে তো তারা, এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এবং সেই প্রশ্ন সারা ভারত জুড়ে যখন ভারতীয় জনতা পার্টি বিভিন্ন আঞ্চলিক দলগুলোকে ভাঙার একটা খেলা শুরু করেছে এবং সেটা বারংবার বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ঘটছে, প্যাটার্নটা আলাদা হতে পারে। কোথাও একটা একদম সরাসরি বিজেপির মধ্যে যুক্তিকরণ হচ্ছে, কোথাও কোথাও একদম সরাসরি অন্য একটা পার্টির সহায়তা নিয়ে যুক্তকরণ হচ্ছে। এছাড়া না হলে তাদের যে অ্যালাইড পার্টি রয়েছে টিডিপি বা জেডিইউ এর মতন, সেই সমস্ত পার্টির মধ্যে বিরোধী দলের যে এমএলএ এমপি তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার একদম সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। বাংলায় যেভাবে একজন 20 জন সাংসদ তারা সরাসরি চলে গেলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে, সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং ওম বিড়লার কাছে চিঠি দিলেন ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এবং এনসিপিআই। এই পার্টি শুধুমাত্র ত্রিপুরার একটা আঞ্চলিক পার্টি, যাদের জামানত বাজেয়াপ্ত হয়, যারা নোটার থেকেও কম ভোট পায়, সেই পার্টি ভোটে না লড়াই করে 20 জন সাংসদ পেয়ে গেল। এই যে ছবিটা উঠে এলো, সেটার পরবর্তীতে গুরুত্বপূর্ণভাবে আমরা যা খবর পাচ্ছি, মহারাষ্ট্রেও কিন্তু বড়সড় একটা ফাটলের ছবি। কারণ মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে এই ঘটনার পরবর্তীতেই গতকাল সন্ধেবেলা তিনি তার নিজের বাড়িতে সমস্ত তার সাংসদদেরকে ডেকেছিলেন। লোকসভায় যে 9 জন রয়েছেন তাদের সবাইকে ডেকেছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণভাবে সংখ্যার একটা সমস্যা তৈরি হয়ে গেছে। তার কারণ 9 জনের মধ্যে 2/3 সংখ্যাটা যদি হয়, সেটা হয় 5 জন সাংসদ। এবং কতজন অ্যাবসেন্ট ছিল বলুন তো সেই মিটিং এ? 5 জনই একমাত্র অ্যাবসেন্ট ছিলেন, অর্থাৎ 4 জন উপস্থিত ছিলেন আর বাদ বাকি 5 জন তারা সূত্র মারফত অন্য কারোর সঙ্গে সম্পর্কিত রয়েছেন। এবং অন্য কারোর বলতে যে প্যাটার্নের কথা বললাম, কোনো বিজেপি নেতা না, এক্ষেত্রে বিজেপি নেতা নয়, বরঞ্চ একনাথ শিন্ডে, যিনি শিবসেনা আলাদা চালাচ্ছেন, উদ্ধব ঠাকরে পার্টিটাই ভেঙে নিয়ে চলে গিয়েছিলেন, তাই জন্য তাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। সেই একনাথ শিন্ডে, তার উপর এই মুহূর্তে দায়িত্ব পড়েছে যে এই 5 জন সাংসদকে ভাঙিয়ে আনতে হবে, যাতে দলত্যাগ বিরোধী আইন তাদের উপর না লাগু হয় এবং তার সঙ্গে একদম সরাসরি তারা বিজেপি কে সাপোর্টও করতে পারেন, এনডিএ কে সাপোর্টও করতে পারেন। এবং সমস্ত চাবিকাঠিটা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে আপনারা জানেন তো নিশ্চয়ই। তার কারণ 543-এর মধ্যে ম্যাজিক ফিগার কিংবা 2/3 এমপির সংখ্যাটা যদি ভারতীয় জনতা পার্টিকে পৌঁছাতে হয়, এনডিএ কে পৌঁছাতে হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে 362। এবং 362 পর্যন্ত পৌঁছানোর জন্যই এই মুহূর্তে কিন্তু একদম লড়াই। এবং সেই লড়াইয়ের মধ্যে প্রাথমিকভাবে বাংলার থেকে 20 জন সাংসদ ভাঙিয়ে নিয়ে যাওয়া একটা বড় সড়ো জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু টার্গেট পরের বছর ভোট এবং উত্তরপ্রদেশের ভোটের পর 37 জন এমপি রয়েছেন সমাজবাদী পার্টির তরফ থেকে, এবং অবশ্যই তাছাড়া উদ্ধব ঠাকরের পার্টি। তাই এই দুটো পার্টির ভবিষ্যৎ কি কোনোভাবে বেঁচে থাকবে শুধুমাত্র কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে গেলেই, কংগ্রেসের সঙ্গে নিজেদের পার্টি মার্জ করে দিলেই? সেই জায়গাটাই এই মুহূর্তে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদেরকে জানাই এই মুহূর্তে ইমরান মাসুদ, কংগ্রেস নেতা, তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলছেন যে সমাজবাদী পার্টির উদ্দেশ্যে আমি এই মুহূর্তে বলতে চাই যে যেভাবে বাংলাতে একদম তৃণমূল কংগ্রেস তাদের অস্তিত্বটাকে শেষ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, এই মুহূর্তে সমাজবাদী পার্টির উচিত সম্পূর্ণভাবে রাহুল গান্ধীকে সাপোর্ট করা, কংগ্রেসের সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করা। তা না হলে, রাহুল গান্ধীর হাত শক্ত না করলে তারা এই মুহূর্তে একদম তাদের পার্টির যে অস্তিত্ব সেটা ভেঙে যাবে। অর্থাৎ সেই কথাটা ইমরান মাসুদ মনে করিয়ে দিচ্ছেন যে রাহুল গান্ধীর সঙ্গে যদি যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে একদম তাদের পার্টির, নিজেদের পার্টির অস্তিত্বটা থাকবে। এবার আপনারা বলবেন যে রাহুল গান্ধী বলতে কংগ্রেস, কংগ্রেস তো নিজেদেরই সরকার বিভিন্ন সময় টিকিয়ে রাখতে সামর্থ্য হয়নি। একদম সঠিক কথা। মধ্যপ্রদেশে আমরা একইভাবে দেখেছিলাম যে কংগ্রেস সরকার ভেঙে গিয়েছিল, এই একইভাবে পার্টি ছেড়ে চলে গিয়েছিল এবং কংগ্রেস সরকার ভেঙে গিয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে একটু টেকনিক্যাল বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি যে সমাজবাদী পার্টি এখন যদি কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদের স্ট্রেংথটা লোকসভায় মোট হবে 99 + 37 এবং 99
প্লাস 37 সংখ্যাটা হচ্ছে 138, এবং তখন কাউন্টিংটা হবে 138 জনের 2/3 ছেড়ে গেল কিনা, সেই হিসাবে সম্পূর্ণ বিষয়টাকে দেখা হবে। ঠিক যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন না, এতদিন তার কাছে সময় ছিল, তিনি সম্পূর্ণ পার্টিটাকে সংযুক্তিকরণ যদি করে দিতে পারতেন, তাহলে কিন্তু হিসেবটা হতো 99 প্লাস একদম তার 28 জন, অর্থাৎ 127 জনের মধ্যে তখন যদি 2/3 করা হতো, সেটা সংখ্যাটা হতো 85। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই কাকলি ঘোষদত্তা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু করা হতো, এবং সেই দলত্যাগ বিরোধী আইন লাগু করা হলে একদম সরাসরি তাদের সাংসদ পদ পর্যন্ত চলে যেত। তারা এই যে এনসিপি তে চলে গেলেন, এই এনসিপিআই তে চলে যাওয়ার সূত্রে তাদের বিরুদ্ধে কিন্তু আর দলত্যাগ বিরোধী আইনটা লাগু করা যাবে না। তাই অবশ্যই এই মুহূর্তে সমাজবাদী পার্টি এবং উদ্ধব ঠাকরে, তাদের হাতে এখনো সুযোগ রয়েছে। তারা যদি এমপি এবং সম্পূর্ণ পার্টিটাকে এই কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে সংযুক্তিকরণ করে দেয়, তাহলেই একমাত্র তাদের পার্টি কিন্তু বাঁচতে পারে। এবং উত্তরপ্রদেশে এই মুহূর্তে যা ভোটের পরিস্থিতি, এই মুহূর্তে যা উত্তরপ্রদেশে পরবর্তী বছর ভোট হবে, তাতে অবশ্যই কিন্তু যোগী আদিত্যনাথ তাকেই আবার মুখ করে ভারতীয় জনতা পার্টি লড়তে চাইছে। এবং যোগী আদিত্যনাথ যেভাবে ভোট পরিচালনা করেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যেভাবে পরিচালনা করেন, সেটা কিন্তু অবশ্যই গত দুটো ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। যদিও অবশ্যই 2024 সালে ভোটের ক্ষেত্রে বেশ খানিকটা অসুবিধা তৈরি হয়েছিল, কারণ যোগী আদিত্যনাথ নিজে বলেছিলেন যে আমি প্রার্থী বাছাই করিনি, প্রার্থী বাছাই করেছে দিল্লির থেকে কেউ বা কারা, এবং সেই ক্ষেত্রে আমি যেহেতু বাছাই করতে পারিনি, তাই জন্য এই ধরনের ভরাডুবি হয়েছে। মাত্র 80টার মধ্যে 33টা সিট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। যাদের সরকার চলছে তারা সংখ্যাগরিষ্ঠ সিট পায়নি। সেই রকম একটা ছবি যখন উত্তরপ্রদেশে উঠে এসেছে, তখন অবশ্যই একটা বদলের ছবি ধরা পড়তেও পারে। কিন্তু অবশ্যই যদি যোগী আদিত্যনাথের নেতৃত্বে ভোটটা হয়, যদি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন, তাহলে কিন্তু অবশ্যই উত্তরপ্রদেশ জনতার কাছে এখনো পর্যন্ত যোগী আদিত্যনাথের কিন্তু একটা ক্যারিশমা রয়েছে। যদিও বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের সঙ্গে আমরা তুলে ধরবো উত্তরপ্রদেশে কি কি হচ্ছে, কিন্তু অবশ্যই তৎসত্ত্বেও যোগী আদিত্যনাথ, তার প্রতি কিন্তু একটা এখনো পর্যন্ত মানুষের সেখানকার সমর্থন রয়েছে। তাই 2027 সালে যদি আবারও তৃতীয়বারের জন্য একদম হেরে যায় সমাজবাদী পার্টি, অখিলেশ যাদব কোনোভাবেই যদি তার সরকার তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আর তার পার্টি থাকবে না। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে একটা বাস্তব চিত্র। তার এমপিরা কিন্তু কোনোভাবেই তার সঙ্গে থাকবেন না, কারণ একটাই, তার কারণটা হচ্ছে তারা ক্ষমতার চারপাশে থাকতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হাত থেকে চলে যাওয়ার পর 1 মাসের মধ্যে যদি তাকে ছেড়ে তার পার্টির এত পুরনো সদস্যরা চলে যান, তাহলে অবশ্যই সমাজবাদী পার্টিকে ছেড়েও তাদের যারা সদস্য, তাদের যারা 37 জন সদস্য, তারা তো চলে যাবেনই, এটা তো স্বাভাবিক। তাই এই মুহূর্ত থেকেই একদম সরাসরি তারা যদি নিজেদের অস্তিত্বের কথা না ভেবে সম্পূর্ণভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের অস্তিত্ব নিয়ে লড়াইটা করেন, তাহলে বোধহয় অনেকটা শক্ত লড়াই করা যাবে, অনেকটা শক্ত জমি কামড়ে তারা একদম লড়াইটা করতে পারবে। এবং তার পরবর্তীতে এই ধরনের একটা চুক্তি হতে পারে যে যদি সরকার তৈরি করা হয়, তাহলে অবশ্যই সরাসরি অখিলেশ যাদব তিনি মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু সরকার তৈরি করার অনেক আগে থেকে ভোটের রাজনীতি, ভোটের রণনীতি, সেটা ঠিক করতে হবে। এবং আমরা যুক্ত হয়ে একদম লড়াই করছি ভোটে, আমরা একটা সমীকরণের মাধ্যমে লড়াই করছি ভোটে, তার পরবর্তীতে ভোটের রেজাল্ট যদি একদম খারাপ হয়ে যায়, ভোটের রেজাল্ট যদি হেরে যায় অখিলেশ যাদব, তাহলে তিনবার একদম পর পর তিনি হারবেন। 17, 22, 27, এই যে 3বার একদম দূরত্ব, একদম সরাসরি 27 সালে হারলে আবারও 32 সাল পর্যন্ত তাদের বিরোধী থাকতে হবে। এইভাবে কিন্তু পার্টির নেতারা বেশি দিন থাকতে চান না। তো সেই জায়গা থেকেই তারাও কিন্তু এই মুহূর্তে বড় সড় একটা ধাক্কা খাবেন। এবং অযোধ্যাতে যেভাবে ভারতীয় জনতা পার্টিকে হারতে হয়েছে 2024 সালে রাম মন্দির উদ্বোধন করার পরেই, 3 মাসের মধ্যে অযোধ্যা থেকেই হারতে হয়েছে, সেই জায়গাটা কিন্তু ভারতীয় জনতা পার্টি আরো সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়বে, সেটাই কিন্তু এখন ধারণা করা যায়। এবং উত্তরপ্রদেশের রেজাল্ট কি হবে আমরা দেখবো। 27 সালে এসআইআর পরবর্তী ভোট হতে চলেছে উত্তরপ্রদেশে, সেটা যেমন একটা বড় সড় ফ্যাক্টর। উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন ধরনের অভিযোগও উঠে এসেছিল যে এসআইআর এর মাধ্যমে একদম খুঁজে খুঁজে পিডিএফ ফরম্যাটে যেভাবে অখিলেশ যাদব টার্গেট করেছিলেন পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায়, এই যে জাতের ভোটগুলো, এই মানুষদের ভোটগুলো একদম টার্গেট করেছিল অখিলেশ যাদব, সেই ভোটগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, তেমন অভিযোগ উঠে এসেছিল এসআইআর চলাকালীন। সেই জায়গা থেকে কিন্তু ভোটটা হলে
অখিলেশ যাদব বেশ খানিকটা ধাক্কা খেতে পারেন, তেমনই কিন্তু খবর। এবং ধাক্কা যদি খান তাহলে তার পার্টিটা শেষ পর্যন্ত টিকবে তো, তার পার্টির সিম্বল তার কাছে থাকবে তো, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে যখন পশ্চিমবঙ্গে একদম দরজায় কড়া নেড়ে 20 জন সাংসদ অন্য পার্টি খুলে চলে গিয়েছেন। ঠিক তেমন ভাবে উদ্ধব ঠাকরের কথাও কিন্তু একইভাবে উঠে আসছে, তার কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ঘটনা ঘটার পরে তার যে 9 জনকে তিনি ডেকেছিলেন একদম আপৎকালীন ইস্যুতে, তিনি ডেকেছিলেন যে এমার্জেন্সি একটা বৈঠক করার দরকার 9 জন এমপি কে নিয়ে, লোকসভার 9 জন এমপি কে নিয়ে। তারা কিন্তু থাকলেন না, এবং থাকলেন না সংখ্যাটা 1 বা 2 নয়, কারণ এমার্জেন্সি হতেই পারে, সেই ক্ষেত্রে 1 বা 2 জন মিসিং থাকতে পারতেন, কিন্তু অ্যাবসেন্ট থাকলেন একদম 5 জন, যেটা ওই 9 জনের মধ্যে 2/3 হচ্ছে। আপনারা সম্পূর্ণটা বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে বিভিন্ন ছোট ছোট আঞ্চলিক যে দলগুলো, সেগুলোর কিন্তু কংগ্রেসের মধ্যে সংযুক্তিকরণ না হলে তারা নিজেদের অস্তিত্ব বাঁচানোর যে ইগোটা দেখাতে চাইছে, তারা কিন্তু খুব বেশি দিন এইভাবে টিকে থাকতে পারবে না। কারণ বহু কিছু রয়েছে, বহু কারণ রয়েছে। ইতিমধ্যে কীর্তি আজাদ তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রিসেন্টলি বলেছেন যে কাউকে 5 কোটি টাকা দেওয়া হয়েছে, কাউকে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে, কাউকে মাসোহারা বেতন হিসাবে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, তেমন প্রমিস করা হয়েছে। এটা যেমন রয়েছে, তেমন ইডি সিবিআই এর ভয় রয়েছে, ঠিক তেমন ভাবেই কারোর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। সমস্তটাই কীর্তি আজাদ বলেছেন যে এইভাবে মানুষদেরকে সম্পূর্ণ নিয়ে যাওয়া হচ্ছে, এমপিদেরকে ভাঙিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তার মূল কারণটা আপনাদের সাথে ব্যাখ্যা করেছে, ডিলিমিটেশন বিল, সেটাকে ইন্ট্রোডিউস করা, যাতে সংসদের সিট বেড়ে 543 থেকে 800 বেশি হয়ে যায়, এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে 2029-2034 কখনোই কোনো অসুবিধা না হয়। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।